সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভিদ শ্রেণীবিন্যাসে প্রাথমিক মেটাবোলাইটের ভূমিকা, ইংরেজিতে রোল অফ প্রাইমারি মেটাবোলাইটস ইন প্লান্ট ট্যাক্সোনমি সম্পর্কে আলোচনা করব। আশা করি লেকচারটি আপনাদের উপকারে আসবে। প্রথমে আমরা মেটাবোলাইট বা বিপাকীয় বস্তু কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি। বিপাক প্রক্রিয়া, আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেগুলোকে আমরা বিপাক প্রক্রিয়া বলে থাকি। তার মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। এইসব প্রক্রিয়ার মাধ্যমে বা আরো কিছু প্রক্রিয়া আছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়ে থাকে বা সংশ্লেষিত হয়ে থাকে। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে বা বিপাক প্রক্রিয়ার মাধ্যমে যে যৌগগুলা তৈরি হয় সেগুলাকে আমরা বিপাকীয় বস্তু বা মেটাবোলাইট বলে থাকি। এগুলো প্রধানত স্থিতিশীল, অর্থাৎ তৈরি হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে এবং এগুলো নির্দিষ্ট বস্তু, অর্থাৎ প্রত্যেকটা মেটাবোলাইট নির্দিষ্ট তাদের বৈশিষ্ট্য নির্দিষ্ট থাকে। সংশ্লেষণ প্রক্রিয়া জৈব রাসায়নিক কাজ এবং অবস্থানের ভিত্তিতে আমরা দুই ধরনের মেটাবোলাইট পাই। একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইট বা প্রাথমিক বিপাকীয় বস্তু। এগুলো সাধারণত আকারে বড় হয়ে থাকে, এদেরকে আমরা বৃহৎ অণু, যৌগ বা ম্যাক্রোমলিকুল বলে থাকি। এগুলো সরাসরি বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করে, যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় জীবদেহের মধ্যে, এরা প্রাথমিক মেটাবোলাইট গুলা সরাসরি এসব বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে। এদের উদাহরণ হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল, পলিস্যাকারাইডস ইত্যাদি। অপরদিকে আরেক ধরনের মেটাবোলাইট হচ্ছে গৌণ বিপাকীয় বস্তু। এর আরেকটা নাম হচ্ছে এপিসিমেন্টিক অণু। এদেরকে আমরা সেকেন্ডারি মেটাবোলাইট বা এপিসিমেন্টিক মলিকুলস বলে থাকি। এগুলো সাধারণত আকারে ছোট হয়ে থাকে বা ক্ষুদ্র অণু, মাইক্রোমলিকুলস। এরা সাধারণত বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ জীবদেহের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেগুলোতে এরা সহজে অংশগ্রহণ করে না। এগুলোর মধ্যে রয়েছে সরল ফেনোলিক যৌগসমূহ, ফ্লাভোনয়েডস, টারপিনস, অ্যালকালয়েডস, রঞ্জক পদার্থ, কুমারিন, বিটালিনস, আয়োনোজেনিক গ্লুকোসাইডস। আমরা আজকে প্রাইমারি মেটাবোলাইটস এর ভূমিকা নিয়ে আলোচনা করব, উদ্ভিদের ট্যাক্সোনমি এবং ফাইলোজেনি। ফাইলোজেনি হচ্ছে মূলত বিবর্তনিক সম্পর্ক, অর্থাৎ কোন গ্রুপ আগে আসছে কোন গ্রুপ পরে আসছে, এই বিষয়টাকে আমরা ফাইলোজেনি বলে থাকি। আর ট্যাক্সোনমিতে হচ্ছে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। আমরা প্রথম যে যৌগটা নিয়ে আলোচনা করব, প্রাইমারি যৌগ, সেটা হচ্ছে প্রোটিন। এটাকে আমরা অ্যামাইনো অ্যাসিডের পলিমার বলে থাকি, অর্থাৎ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়ে থাকে। প্রোটিন অ্যানালাইসিসের জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে রয়েছে সেরোলজি, ইলেকট্রোফোরেসিস এবং অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রজাতি বা গণের মধ্যে এই প্রোটিন অ্যানালাইসিস করে যেই প্রজাতিগুলো আছে বা জেনাসগুলো আছে সেগুলোর মধ্যে কতটুকু দূরত্ব আছে বা ঘনিষ্ঠতা আছে সেই বিষয়গুলো আমরা নিরূপণ করতে পারি। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল আলোচনা করি। ফায়ার ব্রাদার্স 1975 সালে উনি ম্যাগনোলিয়েসি গোত্রের 5টা গণ নিয়ে কাজ করেছিলেন। এগুলো ছিল ম্যাগনোলিয়া, মাইকেলিয়া, টালাউমা, লিলিসিয়াম এবং লিরিওডেন্ড্রন। এগুলোর প্রোটিন অ্যানালাইসিস করে উনি দেখেন যে প্রথম 3টা গ্রুপের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু পরের 2টা যে জেনাস, এই 2টা জেনাস ওই প্রথম 3টার থেকে একটু দূরে অবস্থান করে বা তাদের মধ্যে প্রোটিনের ব্যবধান বেশি, পার্থক্য বেশি। এই জন্য লাস্টের 2টা জেনাসকে লিলিয়েসি গোত্রে রাখার উনি সুপারিশ করেন। তিনি একই প্রক্রিয়ায় আরো কয়েকটা বর্গ নিয়ে কাজ করেছেন, যেমন ফ্যাগিলিস, রুবিয়ালিস, পেপেভারিলিস এবং ক্যারিওফাইলিলিস। এগুলোর শ্রেণীবিন্যাসও উনি এই প্রোটিন অ্যানালাইসিসের মাধ্যমে করেছিলেন। প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড, এগুলার ক্রোমাটোগ্রাফি প্যাটার্ন তৈরি করা যায়। এগুলোর মাধ্যমে হাইব্রিড উদ্ভিদ, অর্থাৎ কোন প্রজাতির গুলার মধ্যে সংকরায়নের ফলে এই উদ্ভিদটা এসেছে সেটা আমরা এই অ্যামাইনো অ্যাসিড ক্রোমাটোগ্রাফি প্যাটার্নের মাধ্যমে শনাক্ত করতে পারি। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে জন এবং হল। 1956 সালে প্রোটিন ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার মাধ্যমে উনি ভিসিয়া এবং লেথিরাসের মধ্যে নিকট সম্পর্ক নির্ণয় করতে সক্ষম হন।
তো এগুলো হচ্ছে প্রোটিনের প্রয়োগ বা প্রোটিনের অ্যানালাইসিসের প্রয়োগ। নেক্সট আমরা আলোচনা করব নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা দুইটা যৌগকে বুঝি, একটা হচ্ছে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এবং আরএনএ এর মধ্যে বেস সিকোয়েন্স আছে, এগুলোকে ডিএনএ সিকোয়েন্স, আর একটা হচ্ছে ডিএনএ হাইব্রিডাইজেশন প্রসেস। এগুলোর মাধ্যমে মূলত আমরা বিভিন্ন জেনাস বা প্রজাতির মধ্যে সম্পর্ক বা দূরত্ব নিরূপণ করতে পারি। বর্তমানে আরএনএ সিকোয়েন্সের মাধ্যমেও এই কাজগুলা করা হচ্ছে। আর সর্বশেষ আধুনিক যে পদ্ধতি সেটা হচ্ছে অটোমেটিক ডিএনএ সিকোয়েন্স প্রসেস। এটার মাধ্যমেও আমরা শ্রেণীবিন্যাসের কাজগুলা করতে পারি। এখানে এক্সাম্পল হিসেবে আমরা প্রথম দেখি যে বল্টন এবং ব্যান্ডিক উনি 1966 সালে পাইসাম সেটাইভামের সাথে ডিএনএ বা ডিএনএ হাইব্রিডাইজেশন করে দেখেন যে বিসিয়া ফেবা যেটা আছে এটার সাথে পাইসাম সেটাইভামের 48% সম্পর্ক রয়েছে। তারপরে 2 নম্বর ফেসিওলাস ভালগারিসের সাথে পাইসাম সেটাইভামের সম্পর্ক হচ্ছে 19%, নিকোটিয়ানা টাবাকামের সাথে মাত্র 5 থেকে 10%। অর্থাৎ বিসিয়া ফেবাটা এই পাইসাম সেটাইভামের অনেকটা কাছাকাছি, কিন্তু ফেসিওলাস ভালগারিস এবং নিকোটিয়ানা টাবাকাম এগুলোর দূরত্ব অনেক বেশি। তো এইভাবে আমরা দুইটা জেনাসের মধ্যে বা দুইটা প্রজাতির মধ্যে দূরত্ব বা সম্পর্ক নিরূপণ করতে পারি। মার্ভি 1963 সালে ক্যারিওফাইলেস বর্গের হেলিওফাইলেসি গোত্রের উদ্ভিদের সাথে অন্যান্য বিটা অ্যান্থোসায়ানিন যুক্ত গোত্রের মিল দেখতে পান। সর্বশেষ যে এক্সাম্পলটা আমরা দেখি যে ট্রিটিকাম গম এর সাথে সিকেল বা রায়ের মিল প্রায় 80% মিল পাওয়া যায়, কিন্তু ট্রিটিকামের সাথে বার্লি বা হর্ডিয়ামের মিল পাওয়া যায় মাত্র 57%। এগুলো আমরা ডিএনএ হাইব্রিডাইজেশন প্রসেস বা ডিএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস করে আমরা এগুলা পেয়ে থাকি। তো এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রয়োগ। আর নিউক্লিক অ্যাসিড নিয়ে আরো অনেক কাজ হয়েছে, আমরা এখানে 3টা এক্সাম্পল আলোচনা করেছি। পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস এর মধ্যে অনেকগুলা যৌগ আছে, তার মধ্যে আমরা দেখি যে ফ্রুক্টোজান এবং স্টার্চ নিয়ে সবচেয়ে বেশি কাজ আমরা দেখতে পাই। ম্যাকলিওড 1958 সালে পোয়েসি গোত্রের 22টা প্রজাতির বীজের শর্করা নিয়ে কাজ করেছেন। ব্রোমি ট্রাইবের প্রতিটা প্রজাতিতে ফ্রুক্টোজান আছে, কিন্তু রেফিনোজটা অনুপস্থিত। এই ট্রাইবের একটা জেনাস বা স্পেসিস হচ্ছে ব্র্যাকিপোডিয়াম সিলভেটিকাম, এটা বিপরীত চরিত্রের। তো হুবার্ট এটাকে বিভিন্ন ট্রাইবে স্থানান্তর করেন। সঞ্চিত খাদ্যের মধ্যে যে আমরা দেখি যে স্টার্চ, এই স্টার্চের বিভিন্ন আকার আকৃতি হতে পারে এবং প্রজাতি ভেদে এটার আকার আকৃতি ভিন্ন হয়ে থাকে। স্টার্চ দানার যে প্রারম্ভিক বিন্দু বা যেখান থেকে শুরু হয় সেটাকে হাইলাম বলা হয়ে থাকে। এটা অপেক্ষাকৃত একটু চকচকে বা উজ্জ্বল দেখা যায়। এটাকে ঘিরে স্টার্চ সৃষ্টিকারী বস্তুর বিভিন্ন রকমের স্তর বিন্যাস আমরা দেখে থাকি। যেমন মটরে এটা এককেন্দ্রিক একটা সরল দানা হিসেবে থাকে, কলায় এটা এককেন্দ্রিক সরলও হতে পারে, আবার যৌগিক দানাও তৈরি করতে পারে বা স্টার্চ তৈরি করতে পারে। ধান সহ অধিকাংশ খাদ্যশস্যে আমরা যৌগিক দানা স্টার্চ দানা দেখতে পাই। আলুর মধ্যে স্টার্চ দানাগুলো সরল এবং যৌগিক দুইটাই হতে পারে, কিন্তু এটা হচ্ছে অকেন্দ্রিক, অর্থাৎ এদের হাইলেমটা এক পাশে থাকে। তো এইভাবে স্টার্চের আকার আকৃতি দেখেও আমরা প্রজাতিগুলোর মধ্যে বা জেনাসগুলোর মধ্যে সম্পর্ক বা দূরত্ব বের করতে পারি বা শ্রেণীবিন্যাস করতে পারি। এখানে আমরা স্টার্চ দানার বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যেমন ক যেটা আছে এটা কটা হচ্ছে কলা মটরের বীজপত্রের স্টার্চ দানা। তারপরে খ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলার। গ যেটা আছে সেটা হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঘ যেটা আছে এটা হচ্ছে ধানের শস্যের স্টার্চ দানা। উম হচ্ছে ভুট্টার শস্যের, এটা উমটা হচ্ছে ভুট্টার ক্ষেত্রে, এবং চটা হচ্ছে আলুর স্টার্চ দানার ক্ষেত্রে। এইখানে যে বিভিন্ন আকার আকৃতির আমরা স্টার্চ দানা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আমরা এগুলোর মধ্যে দূরত্ব বুঝতে পারি যে একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির স্টার্চের কতটা পার্থক্য বিদ্যমান। এভাবে আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পলিস্যাকারাইডস বা স্টার্চের বৈশিষ্ট্যটাকে প্রয়োগ করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি। আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন
এবং প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।